বন্ধুরা, এখন চলছে ভাদ্র মাসে অসহ্য গরম। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে উভয় জায়গায় এই মুহূর্তে অসহ্য গরম চলছে। আমি যে এলাকায় থাকি এখানে নর্মালি ডেলি হয়তো অন অ্যান অ্যাভারেজ আধা ঘন্টা থেকে 40 মিনিট কি 50 মিনিট লোডশেডিং থাকে। অন অ্যান অ্যাভারেজ হয়তো ডেলি হিসাব করলে সেটাও হয় না, যখনই চলে যায় হয়তো 5-10 মিনিট পরে আবার চলে আসে, কখনো কখনো সেটা 15 মিনিট 20 মিনিটে গড়ায়। মনে করুন আপনার ওখানে যদি প্রতিদিন 15 থেকে 18 ঘন্টা লোডশেডিং হয় তাহলে আপনি কি করবেন? এমনটাই ঘটছে বর্তমানে বাংলাদেশে। কারণ কি জানেন? আদানি বাংলাদেশের কাছে বকেয়া টাকা চেয়ে চিঠি লিখেছিল। আদানির কাছ থেকে প্রতি মাসে তারা $100 মিলিয়ন বিদ্যুৎ কিনছে। কে না? বাংলাদেশ আদানির কাছ থেকে প্রতি মাসে কিনছে। এই রকম প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে বাংলাদেশ কোনো পেমেন্ট করেনি, মানে হাসিনা সরকার থাকাকালীনও পেমেন্ট হয়নি। এবার কেন হয়নি, কী কারণে হয়নি সেটা পরে কথা, বাট পেমেন্ট হয়নি। আদানি একটি প্রাইভেট কোম্পানি, তারাও অস্ট্রেলিয়া থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে কয়লা কিনে তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস করে। তাই তারা টাকা চেয়ে বাংলাদেশ সরকারকে, বর্তমান যে সরকার রয়েছে একজন নোবেল জয়ীর আন্ডারে যে সরকার চলছে সেই সরকার চিঠি লিখেছে। তখন ওই চিঠির প্রথমত কোনো উত্তর আসেনি। না আসাতে আদানি কী করেছে, তাদের টোটাল ক্যাপাসিটি 1600 মেগাওয়াট সাপ্লাই করা পার ডে, সেটা তারা কমিয়ে 1100 করেছে। আর তার জেরেই গণ্ডগোলটা হয়ে গেছে। ঢাকা ছাড়লে, মানে ঢাকা শহর বাদ দিলে বাংলাদেশের যে রুরাল এরিয়াগুলো রয়েছে অর্থাৎ গ্রামীণ এরিয়া যেগুলো রয়েছে সেখানে প্রতিদিন গড়ে 15 থেকে 18 ঘন্টা করে পাওয়ার কাট হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশে তার যা চাহিদা তার থেকে 40% বেশি তারা প্রডিউস করতে পারে। বাংলাদেশের টোটাল প্রডিউসিং ক্যাপাসিটি রয়েছে 27,000 মেগাওয়াট এবং তাদের চাহিদা কত? অনলি 14,600 মেগাওয়াট। মানে বুঝতে পারছি প্রায় 12,000 মেগাওয়াট এক্সট্রা তাদের ক্যাপাসিটি রয়েছে। তারপরেও তারা আদানি থেকে বিদ্যুৎ কিনছে, ভারতের পিটিআই এবং সেল পাওয়ার থেকে বিদ্যুৎ কিনছে এবং তাদের টাকাটাও তারা পে করেনি। মানে এরা হচ্ছে চিটিংবাজের, মানে কি বলবো, পিএইচডি করা। যে নোবেল জয়ী সে হচ্ছে চিটিংবাজের জন্য নোবেল হয়তো পেয়েছে। এবারে বাংলাদেশ কি বলছে জানেন? বাংলাদেশ বলছে আমরা যে ডিল হয়েছিল গত, মানে হাসিনা সরকারের সঙ্গে আপনার যে ডিল হয়েছে সেই ডিলটাকে আমরা স্ক্রুটনি করব, অর্থাৎ রিভিউ করব। যদি আমাদের মনে হয় এই ডিলটা সঠিক হয়েছে তাহলে আপনি আপনার টাকা পাবেন, আর যদি না হয় তাহলে টাকা পাবেন না। এই ধরনের বক্তব্য ওখান সরকার করছে। তো বাংলাদেশে পাওয়ার কাটটা অ্যাকচুয়ালি হচ্ছে কেন? মানে বাংলাদেশে যদি ক্যাপাসিটি 27,000 মেগাওয়াট থাকে তাহলে পাওয়ার কাটটা হচ্ছে কেন? আদানি তো মাত্র 1600 মেগাওয়াট সাপ্লাই করে, সেটা যদি বাদও দেয় তাহলে প্রায় যাচ্ছে 25,400 মেগাওয়াট এবং তাদের ডিমান্ড রয়েছে অনলি 14,600 মেগাওয়াট। তাহলে কেন মাত্র 12,600 মেগাওয়াটই সাপ্লাই হচ্ছে? তার কারণ হচ্ছে বাংলাদেশ যে ইলেকট্রিসিটি প্রডিউস করে তার মধ্যে ম্যাক্সিমাম প্রায় 55% হচ্ছে গ্যাস, মানে ন্যাচারাল গ্যাসে তারা প্রডিউস করে। আর এই ন্যাচারাল গ্যাস তারা বিদেশ থেকে কেনে টাকার বিনিময়ে কেনে। ভারতে যেমন তারা টাকা পেমেন্ট করেনি, বিদেশেও টাকা তারা পেমেন্ট করেনি। মানে চোর চিটিংবাই জায়গা, তো পেমেন্ট করবে কেন? ফ্রিতে খাবো, এই ধরনের চিন্তা ভাবনা তো রয়েছে এদের। তো সেই কারণে তারা পেমেন্ট না করার জন্য সাপ্লাই গেছে বন্ধ হয়ে। 2 নম্বর হচ্ছে যে ভারত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সাপ্লাই করতো, আর এই ডিজেল থেকেও ওখানে বড়াপুকুর নামে একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল, যেটা কিনা দিনাজপুরে অবস্থিত। আপনি লোকেশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় অবস্থিত। ওই প্ল্যান্টটি পুরোপুরি শাটডাউন হয়ে গেছে, ঠিক আছে, পুরোপুরি শাটডাউন রয়েছে এবং এর ক্যাপাসিটি প্রায় 1200 মেগাওয়াট মতো এর ক্যাপাসিটি, এবং সেটা কাট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ ভারত তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, পাইপলাইনের মাধ্যমে তেল দেওয়া ভারত বন্ধ করেছে। কারণ বাংলাদেশে যখন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ফুলে ফেপে উঠবে তখন আমাদের কিছু করতে হবে। তাই ছোটো একটা নমুনা ভারত করেছে, মানে জাস্ট একটা এরকম একটা তুড়ি বাজিয়েছে জাস্ট। এখনও তো অনেক কিছু করা বাকি আছে। ভারত তো যা করা করছে এবং করবে। ভারত তো টাকা নিয়েই ছাড়বে, কারণ টাকা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ টাকা দিচ্ছে না কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ওপর রয়েছে, ঠিক আছে। কারণ বাংলাদেশে ফরেক্স রিজার্ভ নেই। বাংলাদেশিরা বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করে, কি লোকের ঘর ঝাড় দেয়, লোকের পটি পরিষ্কার করে দেয়, এই ধরনের কাজ যে বাংলাদেশিরা করে বিদেশে গিয়ে, তারা ওখান থেকে যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স তাদের পরিবার পর্যন্ত পৌঁছচ্ছে না। বাংলাদেশের নতুন সরকার দেশ গড়ার কাজে ব্যবহার করছে, তারপরেও বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কিছুতেই তারা মেনটেন করতে পারছে না, যার জন্য তারা IMF,
ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য বৈদেশিক ঋণদাতা সংস্থা যে রয়েছে সেখানে তারা হাত পেতেছে। আইএমএফকে বলছে ভাই 3 বিলিয়ন দাও, ওয়ার্ল্ড ব্যাংককে বলছে 1 বিলিয়ন দাও, এবং অন্যান্য বৈদেশিক ঋণ সংস্থাকে বলছে প্রায় 300 থেকে 500 মিলিয়ন ডলার দাও। এই মুহূর্তে আমাদেরকে 5 বিলিয়ন ডলার মতো ঋণ দাও। যদি না দাও তাহলে আমরা ইলেকট্রিকের বিল দিতে পারবো না, 2 নম্বর আমরা গ্যাসের বিল দিতে পারবো না, 3 নম্বর আমরা খাবার খেতে পারবো না। এখন যে সকল কাংলাচোদা এই ভিডিওটাকে দেখুন। ইন্ডিয়া এখানে যেই মহিলাকে আপনি দেখছেন ইনি একটু কমেডি করছিলেন। কমেডি হচ্ছে যেমন যে ইনি বলছেন যে আমি এক্ষুনি ফেসবুকে গিয়ে একটি পোস্ট দেবো, পোস্টটা দেবো কি, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। আছে সবকিছু বয়কট। বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট করলে কী হবে তো বুঝতে পারছেন, কিন্তু এই মহিলাটা কিছুক্ষণ আগে ডিম ভাত খেয়েছেন। আর এই পোস্টটা দেখুন, ভারত থেকে বিশাল পরিমাণ ডিম বাংলাদেশে গেছে, আর সেই ডিমটা যাওয়া মাত্র ডিমের দাম পট করে 16 টাকা হয়ে গেছে। মানে আগে ছিল 40 টাকা, তারপর হয়েছে 16 টাকা। বুঝতে পেরেছেন? তো এই রকম হচ্ছে অবস্থা। আর এই ভিডিও দেখুন, এখানে যিনি রয়েছেন ইনি বলছেন যে আমরা যে চিনিটা আমরা খাই, সেই বাংলায় যে চিনিটা খায় তার 99% তারা ইম্পোর্ট করে। কোনো কারণে যদি ভারত থেকে চিনি আসা বন্ধ হয়ে যায় তাহলে যেখানে চিনির দাম আকাশচুম্বী হয়ে যায়। যেটা দুদিন আগেই আমরা যখন ব্যবসা বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে, ভারত এখনও পুরোপুরি বন্ধ করেনি, দুদিন আগে আমরা বন্ধ করেছিলাম, তখনই কিন্তু ওখানে চিনির দাম আকাশচুম্বী প্রায় 200 টাকার মতো হয়ে গেছিলো। তো সেরকমই ইলেকট্রিসিটি যখন আমরা টাকা পাচ্ছি না, আমরা গ্যাসের টাকা পাবো না, আমরা তেলের টাকা পাবো না, আমরা ইলেকট্রিক বিল পাবো না, তাহলে আমরা কাট করব। আর কাট করাতে বাংলাদেশ পুরো অন্ধকারে ডুবে গেছে। আর ইলেকট্রিক না পেলে কোনো ইন্ডাস্ট্রি চলবে না, মানুষের জনজীবন বিপর্যস্ত হবে। এই গরমে ভ্যাবসা দেখতেই পাচ্ছি, আমি ঘেমে গেছি, ফ্যান বন্ধ রয়েছে, আমি ভিডিও করছি, আমি ঘেমে গেছি, এতটা গরম রয়েছে। এই সেম ওয়েদার বাংলাদেশেও রয়েছে, তাই মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তাছাড়া রোগ জীবন ছড়াচ্ছে, খাবার নেই। এত কিছু পরেও এই চুদির ভাইয়েরা বয়কট ভারতীয় প্রোডাক্ট বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে ধরনের পোস্টারগুলো মারতে ছাড়বে না। ঠিক আছে, ওখানে যে সকল মেগা প্রজেক্টগুলো চলছিল সেখান থেকে তো ভারতীয় কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা চলে এসছে। কর্মচারী বলতে ইঞ্জিনিয়াররা, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, সিভিল ইঞ্জিনিয়ার করেছে, তারা গিয়েছিল ওখানে। লেবার তো ওখানকার, লেবারের কাজ আমরা করতে যাই না ভাই, লেবার ওখানকার, সে লেবার ইঞ্জিনিয়ার চলে এসছে, ফলে প্রজেক্টগুলো বন্ধ হয়ে পড়ে আছে, বহু লোক কাজ হারিয়েছে। প্রতিদিন নতুন নতুন কারখানায় আগুন দেওয়া হচ্ছে, বোম ফাটছে, মানে লুটপাট চলছে। সেই দেশটা আবার বড় বাতেলা মারছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। তারা দেশে ঠিকঠাক করে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারছে না, ঠিক করে খাবার সাপ্লাই করতে পারছে না, তারা আবার বলে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। চুদির ভাইয়ের দল। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, বেশি কিছু বলবো না। মোটামুটি এটাই যে বাংলাদেশে এই মুহূর্তে চলছে ম্যাসিভ পাওয়ার কাট, যেটা যে কোনো দেশের পক্ষে লজ্জার। 2 নম্বর, ওখানে কোনো ইনভেস্টমেন্ট আসছে না। 3 নম্বর, ওখানে ফরেক্স রিজার্ভ একদম তলানিতে গেছে। 4 নম্বর হচ্ছে তারা আইএমএফের কাছে যাচ্ছে, এবং আইএমএফের কিন্তু টাকা নিজস্ব নয়, ওখানে বিভিন্ন দেশ টাকা দেয় বলেই সেখানে আইএমএফ দেউলিয়া হয়ে যাওয়া দেশকে টাকা দেয় সেখানকার ইকোনমিকে একটু সচল রাখার জন্য। আর এখানে আইএমএফে কিন্তু ভারতেরও টাকা আছে, কাজেই টাকাটা নেওয়ার আগে ভেবে চিন্তা নিস, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলার আগে ভেবে নিস যে আইএমএফ কাছে যে লোনটা নিচ্ছিস ওখানেও ভারতীয় টাকা আছে, ভেবে চিন্তা কথা বলিস। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।